নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার আরও একটি নতুন পর্ব নিয়ে। গত পর্বে আপনারা দেখেছেন আমরা আরামবাগে এসেছি। বছর ৩৫ পরে আমার দুই বাল্যবন্ধু আমার সঙ্গী হয়েছে এই সফরে। আমি, রাজিত এবং বিশ্বনাথ তিনজনে মিলে ইতিমধ্যে দেখে ফেলেছি আরামবাগের বেশ কিছু দ্রষ্টব্য। বেশ কিছু প্রাচীন মন্দির, কাশফুলে ভরা দ্বারকেশ্বরের শারদীয়া সৌন্দর্য সবই দেখা হয়েছে। পর্ব শেষ করেছিলাম আরামবাগ শহরের ঠিক পাশেই থাকা চাঁদুর ফরেস্ট দেখে। এবারের পর্ব সেখান থেকে শুরু করি তাহলে। চাঁদুর ফরেস্ট দেখে আমরা বেরিয়ে পড়েছি। তবে আরামবাগ শহরের দিকে আর ঢুকবো না আমরা। পল্লীশ্রী মোড় থেকে আমরা ঘুরে যাব দ্বারকেশ্বর নদ পেরিয়ে বেশ কয়েকটি গন্তব্যের উদ্দেশ্যে। তবে তার আগে আমরা দেখে নেব ট্রি হাউস। ট্রি হাউসে যাওয়ার জন্য দ্বারকেশ্বর সেতুর আগেই একটা রাস্তা বাঁ দিকে ঢুকে গিয়েছে, সেটাই ধরে নেব আমরা। ধরে নিয়েছি ট্রি হাউসে যাওয়ার পথ। এই পথ আসলে নদীর বাঁধ, তাই সরু রাস্তা। তবে এখানে গাড়ি নিয়ে গিয়ে একটু মুশকিলই হলো। এই সরু রাস্তায় গাড়ি রাখার জো নেই, তাই গাড়িটাকে দূরে রেখে এবারে এলাম ট্রি হাউসের সামনে। বাঁধের রাস্তা থেকে নিচে নেমে যেতে হবে। এই নিচে নেমে সামনে একটা ছোট্ট গেট, সেখান থেকে প্রবেশ করলেই নজরে আসে ট্রি হাউস লেখা। আশেপাশে অবশ্য কেউ কোথাও নেই। বড় বড় গাছের সারি, তার ভিতর দিয়ে চলে গিয়েছে মাটির পায়ে চলা পথ। ঢুকেই প্রথম দেখাতে কিন্তু ভালো লেগে গেল জায়গাটা। খুব শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি একটা জায়গা। এই পথ ধরে এগিয়ে চলেছি আমরা। এই চলার পথটাই তো দারুণ। মিনিটখানেক এই ছায়াপথে হেঁটে অবশেষে দেখতে পেলাম ট্রি হাউসের কিয়দংশ। একটা আম বাগান, সেখানেই রয়েছে এই গাছবাড়িগুলি। এই চত্বরে এসে পাখির কলতানে মন ভালো হয়ে গেল। যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ। পাশ দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর নদ। এই প্রচণ্ড গরমেও কোনো এক জাদুতে কি অপরূপ শীতলতা এখানে। বিশ্বনাথ তো বলেই বসলো, এখানে থেকে গেলে হয় না। এমনিতে কোনো শব্দ নেই, তবে বেনিয়াসহকলার বাইরে কোনো রং আবিষ্কার হাতছানি দেওয়া অজস্র পাখি নিজেদের মর্জি মতো গান ধরে আকাশ বাতাস মুখরিত করছে। এখানে তোতাপুরি, আম্রপালি, হিমসাগর এবং গোলাপখাস এই 4টি ট্রি হাউস আছে, যার মধ্যে একটি গাছবাড়ি অবশ্য রেস্তোরাঁ। প্রতিটি ঘর সুন্দর করে সাজানো, এসি, গিজার, টিভি সবই আছে। আমি তো সাধারণত কোনো হোটেল বা রিসর্টের প্রমোশন করি না, তবে এই পরিবেশটা কিন্তু আমার দারুণ লেগেছে। এখানে থাকার জন্য প্রয়োজনীয় সব কিছুই নেটে মিলে যাবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু মেরামতির কারণে বুকিং বন্ধ আছে, তাই এবারের পুজোয় এখানে আসা আপনাদের হবে না হয়তো। আমাদের তো আম্রকুঞ্জে সুশীতল ছায়া সুনিবের জায়গাটা ভালোই লাগছিল, কিন্তু পেটে এবার ছুঁচোয় ডন দিচ্ছে, তাই আর নয়। ছায়ার মায়া কাটিয়ে এবার বেরোনো যাক এখান থেকে। ধরে নিয়েছি বড় রাস্তা, এবারে চলেছি নদের ওপারে। তাই এবারে ধরে নেব রামকৃষ্ণ সেতু। এখন সেতুর কাজ চলছে, তাই ছোট গাড়ি ছাড়া বড় গাড়ির সেতুর ওপরে চলা আপাতত মানা। আমরা মধ্যাহ্নভোজ সারব সেতুর ওপারে থাকা একটা ধাবায়। তবে সেখানে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ আছে। সেতু পার করে চলে এসেছি কালীতলা মোড়ে। এখানে একটু দাঁড়াবো আমরা।
আর 5টা গঞ্জের মিষ্টির দোকানের সঙ্গে খুব একটা পার্থক্য নেই, কিন্তু আরামবাগ শহরের ঠিক বাইরে থাকা এই কালীপুর মোড়ে জগবন্ধু সুইটসের মিষ্টির সম্ভার তাক লাগিয়ে দেওয়ার মতো। তাই তো কালীপুর মোড় দিয়ে গেলে জগবন্ধুকে উপেক্ষা করে চলে যাওয়া খুব মুশকিল। জগবন্ধু সুইটসের নানান ধরনের মিষ্টি রয়েছে, তাদের মধ্যে তৃপ্তিমালাই ওদের বিখ্যাত মিষ্টি। তৃপ্তিমালাই 2 রকমের হয়। আমরা একটু তৃপ্তিমালাই নিলাম 15 টাকা পিসের, আর নেওয়া হলো সঙ্গে ওদের অনুরোধে কিশোর সন্দেশ, এটিও 15 টাকা পিস। 2টি মিষ্টি আপাতত নিয়ে নেওয়া হলো, পরে সুন্দর জায়গা দেখে কোথাও খাওয়া হবে। মিষ্টি নিয়ে আমরা চলে এসেছি সামান্য দূরেই থাকা রাজপুত ধাবার সামনে। কালীপুর মোড় থেকে যে রাস্তাটা বিষ্ণুপুরের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তার উপরেই এই ধাবা, রেললাইন পার করেই। রাজপুত ধাবার খাবার দাবার বেশ ভালো, আমি আগে খেয়েওছি। আরামবাগ শহরে হোটেল রেস্টুরেন্ট আছে, তবে গাড়ি রাখার একটু অসুবিধে। এখানে কিন্তু সেই ঝঞ্ঝাট নেই। এছাড়াও আমাদের পরের দ্রষ্টব্যগুলিও এর কাছাকাছি। আরামবাগের খুব কাছাকাছি হলেও কিন্তু এটা গোঘাট ব্লকের মধ্যেই পড়ে। ছিমছাম ধাবা, এখানে নন এসি এবং এসি 2 পরিবেশেই খাওয়া দাওয়া করা যায়। আমরা অবশ্য একটু এসিতেই বসলাম। অর্ডার দেওয়া হলো স্পেশাল রাজপুত থালি। এটা হলো ভাতের একটা নিরামিষ থালি। এই তো চলে এসেছে আমাদের রাজপুত থালি। থালাটা খুব সুন্দর করে সাজানো, মধ্যিখানে ভাত, তার চারপাশে নানান ধরনের পদ গোল করে সাজানো। দেখেই মন ভরে যাচ্ছে। কত কিছু রয়েছে এখানে, দাঁড়ান আপনাদের ভালো করে দেখাই। ডাল তরকারি তো আছেই, শেষ পাতে পায়েস, দই এবং মিষ্টিও আছে দেখলাম। এত কিছু দেখে আমি আর বিশ্বনাথ মাছ মাংস নেওয়ার চেষ্টাই করলাম না, তবে রাজিত একটা কাতলা ঝাল নিল। খেতে এসেছি আমরা রাজপুত ধাবায়। আরামবাগ শহর থেকে সামান্য এপাশে এসে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা পার করে এপাশে এসে আরামবাগ তার শহরের পাশে হচ্ছে এই রাজপুত ধাবা। তো এমনি ধাবা যেরকম হয় সেরকমই বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায়, রুটি ফুটি সবই পাওয়া যায়। আমরা ভাতের থালি নিয়েছি, কিন্তু ওরা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে রাজপুত থালি, ওদের স্পেশাল সাজিয়ে দিয়েছে। বহু আইটেম নানান রকমের দিয়ে সাজানোটাই খুব সুন্দর লাগছে, একদম জামাই ষষ্ঠীর মতো একদম পুরো গোল করে ঘিরে, মাঝখানে ভাত, তার সঙ্গে একটা পোস্তর বড়া, সব মিলে একটা দারুণ ব্যাপার। তো খাওয়া দাওয়া সারি, পরে বলছি আপনাদের কেমন খেলাম কি খেলাম। আগে এই জায়গাটা মানে এইটা দেখেই বেশ আমাদের অনেকটা তৃপ্তি এসে গেছে মনে, তাই তো রে? অনেকটা তৃপ্তি এসে গিয়েছে এই এতে। তো সেই জন্য একটু খেয়ে দিয়ে নিই, খাওয়ার পরে আপনাদের বলছি এটা কেমন খেলাম, কি বৃত্তান্ত, এর দাম কত, সেসবগুলো পরে আসছি। আগে খাওয়া দাওয়া শুরু হোক, পোস্তর বড়ায় কামড় দিয়ে শুরু হোক খাওয়া। দারুণ, বাহ। রাজপুত ধাবার রান্না ভালো, আমি তো বললাম আগেও খেয়েছি, এবারেও দেখলাম ওরা সেই স্বাদ কিন্তু বজায় রেখেছে। সব মিলিয়ে খাওয়া দাওয়াটা দারুণ হলো। আমাদের 3 জনের পড়ল মোট 500 টাকা। থালি এবং পরিবেশ আন্দাজে দামটা মোটামুটি ঠিকঠাকই। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া সেরে এবার আবার বেরিয়ে পড়েছি আমরা। ইতিমধ্যে দেখলাম আকাশ কালো হতে শুরু করেছে। আমাদের এবারের গন্তব্য আদ্রা ফরেস্ট। আদ্রা ফরেস্টে যাওয়ার জন্য সামনে ভাদুর মোড় থেকে আমরা বেঁকে যাব ডান দিকে। ধরে নিয়েছি ভাদুর গ্রাম হয়ে আদ্রা যাওয়ার রাস্তা। এই পথ ধরে মিনিট 10 গেলেই আসবে আদ্রা ফরেস্ট।
লোকালয় ছাড়িয়ে চলে এসেছি আদ্রা বনাঞ্চলে। জঙ্গলের মধ্যে দিয়ে পিচ ঢালা পথ, দারুণ লাগছিল কিন্তু এই পথে যেতে। এই বনের পাশ দিয়েও বইছে দ্বারকেশ্বর। এবার একটু দাঁড়ানো যাক, চলুন সামনে গাড়ি থামিয়ে নেমে দেখি, একটু উপলব্ধি করি জঙ্গলের রূপ, রস, গন্ধ। বিকেল 4টে মতো বাজে, কিন্তু ঘন মেঘে এখনই অন্ধকার, সন্ধে হব হব দশা। গাড়ি থেকে নেমে জঙ্গলের ভিতরে ঢুকেই দেখলাম এটা কিন্তু আগের দেখা চাঁদুর ফরেস্টের মতো নয়। চাঁদুর ফরেস্ট একটু ছিমছাম পরিচ্ছন্ন ছিল, এখানে কিন্তু জঙ্গল বেশ ঝোপে ঝাড়ে ভরা। এর মধ্যে ঝমঝমিয়ে নেমে গেল বৃষ্টি। বুদ্ধি করে গাড়ি থেকে নামার সময় ছাতাটা নিয়ে নেমেছিলাম ভাগ্যিস। এবারে ছাতা নিয়ে এই জঙ্গলে হাঁটা এই প্রবল বৃষ্টির মধ্যে, অবশ্য সেটাও এক অনন্য অভিজ্ঞতা। এই আদ্রা ফরেস্ট, সেখানে আমরা এসছি। মেঘলা মেঘলা তো করেই ছিল, দেখছিলাম আমরা খেয়ে যখন বেরোলাম তখনই দেখলাম বেশ মেঘলা। আদ্রা ফরেস্টে নামতে না নামতেই মুষলধারে বৃষ্টি নেমে গেল, সাংঘাতিক বৃষ্টি। তার মধ্যে দিয়ে এই জঙ্গলের পথে আমরা হাঁটছি। ওরা একটু এগিয়ে গিয়েছে, আমার দুই বন্ধু, আমি পেছনে ছিলাম, একটু ছবি টবি তুলছিলাম। এই হাঁটতে হাঁটতে দারুণ লাগছে, মানে এই জঙ্গলের মধ্যে এরকম বৃষ্টি, এটা তো একটা অন্যরকম অভিজ্ঞতা, প্র্যাকটিক্যালি অনাস্বাদিত অভিজ্ঞতা প্রায়। এরকম ছাতা নিয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতা খুব একটা নেই। তো আর একটা জিনিস যেটা সমস্যার, সেটা হচ্ছে যে এই রাস্তাটা খুব শুকনো ছিল জঙ্গলের মধ্যে, এটা কাদা হয়ে গেল, এইটা একটু আমাদের চাপে ফেলবে। এছাড়া বাদবাকি বৃষ্টি স্নাত জঙ্গলকে দেখার, জঙ্গলের একটা নতুন অন্যরকম গন্ধ সেটা পাওয়ার, এটা একটা সুবর্ণ সুযোগ, সেটা আমাদের এই বৃষ্টি করে দিয়েছে। একটু নদীর দিকে যাব। আদ্রা ফরেস্টের পাশ দিয়েই বয়ে গিয়েছে দ্বারকেশ্বর নদ, সেই নদ বা নদী আমরা দেখতে যাচ্ছি। এই যে সাবধানে সাবধানে পা ফেলে যেতে হচ্ছে এখন। এর মধ্যে যেটুকু বৃষ্টি হয়েছে তাতেই বেশ ভালো কাদা বা পিচ্ছিল হয়ে গিয়েছে পথ, কিন্তু ভালো লাগছে। যাই হোক, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এটা বোধহয় আমাদের পাওনা বাকি ছিল, সেটাও কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। চলুন তাহলে একটু নদীর দিকে যাওয়া যাক হাঁটতে হাঁটতে। এই দুই মূর্তি তো আগে ভাগেই নদীর ধারে এসে দাঁড়িয়েছে। আমিও এলাম এবারে নদীর পাড়ে। জঙ্গলের একেবারে গা ঘেঁষে বইছে নদী, তবে একটু নিচ দিয়ে। বৃষ্টি হয়ে যাওয়া একটু কাদা হয়ে গিয়েছে, তাই নিচটায় নামা গেল না। উপর থেকে দেখা যাক নদী বা নদের সৌন্দর্য। এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যায় দ্বারকেশ্বরের। নদী এখানে কিছুটা বাঁক নিয়ে এগিয়েছে সামনের দিকে। নদীর ওপারে আরও একটা ফরেস্ট, ওর নাম ভবাপুর ফরেস্ট। আমরা ওখানেও যাব, ইচ্ছে আছে। এখানেও নদীর দুপাশ দিয়ে কাশের সংসার। বৃষ্টি থেমে গিয়েছে এখন, খুব ভালো লাগছিল। এবারে ফিরবো আমরা এখান থেকে, কিন্তু ফেরার পথে এবার একটু চাপ। বৃষ্টির পরে পায়ে চলা মাটির রাস্তায় এখন বেশ কাদা এবং পিছল। সামলে সুমলে এগিয়ে চললাম গাড়ির দিকে।
পড়ন্ত আলোয় বৃষ্টিস্নাত জঙ্গলের এই কমনীয়তা আমাদের আবার কেমন মায়ায় জড়াচ্ছিল। রওনা দিয়েছি আদ্রা ফরেস্ট থেকে, যাচ্ছি আদ্রা গ্রামের দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে সেই সুন্দর পথ। আসলে সামনে একটা নদী ঘাট আছে, ইচ্ছে আছে সেই ঘাটে যাওয়ার, সেখান থেকে নদী পার করে ওপারে ভবারপুর ফরেস্টটাও একটু দেখে আসার। যাওয়ার পথে আদ্রা গ্রামে পড়ল এই শিব মন্দিরটি। বেশ ছিমছাম সুন্দর দেখতে, তাই এখানে একটু দাঁড়ালাম আমরা। একটু আগেই তো বৃষ্টি হয়ে গিয়েছে। গ্রামের মানুষ অনেকেই মন্দিরের সামনে নাটমঞ্চে বসে কাজকর্ম বা গল্পগুজব করছেন। গ্রামের চেনা ছবি। আটচালা ঘরানার মন্দির। মন্দিরের সামনের দেওয়ালে একটি ফলক থেকে জানা যায় এই মন্দিরের বয়স প্রায় 200 বছরের কাছাকাছি। ভিতরে শিবলিঙ্গ রয়েছে, নিত্য পুজোও হয় শুনলাম। মন্দির দেখে এবার চলেছি ঘাটের দিকে। গ্রামের বাইরে নদী পারাপারের ঘাট। তবে এই গ্রাম্য পথটি কিন্তু বেশ সুন্দর। এই সফরে এই পথের সৌন্দর্যটা একটা উপরি পাওনা। নদীর ঘাট পর্যন্ত গাড়ি যাওয়া মুশকিল। আমরা তাই একটু দূরে গাড়ি রেখে এবারে চলেছি মাঠের মধ্যে দিয়ে ঘাটের দিকে। তবে এক কথায় পরিবেশটা কিন্তু অসাধারণ। চারিদিকে সবুজ ধান এবং সবজির ক্ষেত, তার মাঝ বরাবর কাশবনের ভিতর দিয়ে পথ চলে গিয়েছে সোজা নদীর দিকে। মেঘলা বিকেলে এমন একটা জায়গা দিয়ে হাঁটতেও ভারী ভালো লাগছিল আমাদের। নদীর ধারে এসে দেখলাম পারানির নৌকো তখন ওপারে। আমাদের ডাকে সে এপারে আসার প্রস্তুতি নিচ্ছে। ভালোই হলো, কিছুটা সময় একটু এখানেও নদীর ধারে কাটানো যাক। ওই তো এসে গিয়েছে আমাদের নৌকো। এবারে চলুন একটু বোট রাইড হয়ে যাক। বহু লোক উঠেছে নৌকোয়। আমি তো একটু ভয়ে ভয়েই আছি, তবে ভালো লাগছিল পার হতে। বেশিক্ষণ সময় অবশ্য লাগলো না। সামান্য সময়ের মধ্যেই চলে এলাম ওপার থেকে এপারে।
এপারে অবশ্য ভবাপুর জঙ্গল একটু উপরের দিকে, তাই সেই জঙ্গল দেখতে হলে একটু উপরে উঠতে হবে। দুপাশে গিরিখাতের মতো, তার মাঝখান দিয়ে সরু পথ বেয়ে চলেছি আমি। সামনে আরও মানুষজন চলেছেন, তারা সকলেই এখান থেকে ভবাপুর গ্রামে যাবেন। আমি অবশ্য ওপরে উঠে একটু ভবাপুরের জঙ্গল দেখেই আবার নিচে নেমে আসব। ঘাট থেকে ওপরে উঠে একটা তেমাথা গোছের জায়গা, এখান থেকে ডান দিকে গেলে ভবাপুর জঙ্গলের শুরু। আমি সেদিকেই এগোলাম। আগের দুই ফরেস্টের মতোই এই ভবাপুর ফরেস্টও, অবস্থান এবং প্রকৃতিগত পার্থক্য খুব একটা নেই। তবে জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া পথটা আমায় ভীষণ আকর্ষণ করছিল। সেই অমোঘ আকর্ষণ উপেক্ষা করতে পারলাম না, এগোলাম সামনের দিকে। কেউ কোথাও নেই, একটা গা ছমছমে পরিবেশ। একে বোধহয় বলে ভয়ের ভালোবাসা। কিন্তু আর নয়, সন্ধে হয়ে আসছে। এমনিতেই মেঘলা থাকায় আলো যথেষ্ট কমে এসেছে। এবারে ফেরা যাক, পরে আর একদিন এসে ভবাপুর ফরেস্টকে আরও ভালো করে দেখে যাব। ফিরে যাচ্ছি নদীর ঘাটে, সেই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একটু অন্য রকমের, বেশ একটা পাহাড় পাহাড় ফিল হচ্ছে যেন। আমার দুই সঙ্গী কিন্তু আমার সঙ্গে ওপরে ওঠেনি, তারা এখানেই দাঁড়িয়েছিল। নিচে এসে দেখলাম নদীর পাড়ে দাঁড়িয়ে গল্প করছে দুজনে। চলুন এবারে তাহলে পার হয়ে ওপারে যাওয়া যাক। নৌকোয় উঠে মনে হলো সেই দুপুরে কেনা জগবন্ধু সুইটসের মিষ্টিটা তো এখনো খাওয়াই হয়নি। এবারে সেটার গতি করলে কেমন হয়। বলা মাত্রই ব্যাগ থেকে বেরিয়ে এলো মিষ্টির বাক্স। শুরুও হয়ে গেল খাওয়া দাওয়া। নৌবিহার করতে করতে মিষ্টি খাওয়ার মজাই আলাদা। দুজনেই খুব খুশি, মিষ্টিও ভালো লেগেছে, মিষ্টি খাওয়ার জায়গাটিও বেশ পছন্দ হয়েছে। আমি অবশ্য এখানে খেলাম না, নিচে নেমে পাড়ে দাঁড়িয়ে মিষ্টি খাবো। সারাদিন বেশ ঘোরাঘুরি হয়েছে আজকে আমাদের, বেশ ক্লান্তও আমরা। সকাল থেকে একদম পুরো চরকির মতো ঘুরছি চারিদিকে। আরামবাগ ভ্রমণ খুব ভালো হয়েছে আমাদের, খুব সুন্দর ঘুরেছি আমরা। একদম প্রাকৃতিক পরিবেশ যেমন ছিল তেমনি প্রচুর প্রাচীন মন্দির, অন্যান্য জিনিসপত্র যেরকম বেড়ানোর জন্য যা লাগে সব কিছুই আরামবাগে মজুদ ছিল। শেষবেলায় এসে একটু মিষ্টি খাওয়ার পালা। হ্যাঁ, বলা যায় না মধুর এনো সমাপয়, এই জন্য অনেকটা তাই। জগবন্ধুর থেকে মিষ্টি কিনেছিলাম, আপনারা দেখেছিলেন, সে তো আগেই। তো সেই মিষ্টি এবার খাওয়ার পালা। ওরা তো খেয়েছে নৌকোয় দাঁড়িয়ে, আমি নৌকোয় আর খেতে পারিনি, কারণ নৌকোয় ওই আওয়াজ হচ্ছিল বড্ড, সেটা আর করা যায়নি। আমি এই পাড়ে দাঁড়িয়ে খাবো। তো জায়গাটা অসাধারণ, এপাশে ঘাসবন, এপাশে দ্বারকেশ্বর নদী বইছে, দূরে নৌকো চলে যাচ্ছে। এটা একটা খুব ভালো জায়গা, খাবার জন্য বেশ ভালো জায়গা। তো আমি একটু খেয়ে দেখি। প্রথমে খাই হচ্ছে কেশর সন্দেশ। কেশর সন্দেশটা ওরা বললো ওদের খুব জনপ্রিয় খাবার, মিষ্টি। মিষ্টি নেই বললেই চলে, মিষ্টি একেবারেই নেই, খুব ভালো, দারুণ। আর একটা খাবো তৃপ্তিমালাই, এটা বিখ্যাত জগবন্ধু। তৃপ্তিমালাই সত্যি আমাকে তৃপ্তি দিয়েছে, আমাদের। ওরাও খুব ভালো বললো, ভালো লেগেছে। দুটি মিষ্টি খুব সুন্দর। সন্ধেটা দারুণ, এই গধূলি বেলায় এই সন্ধেটা আমাদের এই দ্বারকেশ্বরের ধারে খুব সুন্দর কাটছি। আমরা এবার বাড়ি ফিরবো। ভেবেছিল আরও দু একটা মন্দির দেখবো, সেটা হয়তো আর হবে না, আলো কমে এসছে।
কিন্তু যেটুকু যা দেখেছি আমরা আরামবাগ এবং পার্শ্ববর্তী এলাকা আমাদের অসাধারণ লেগেছে। আমার এবং আমার 2 বন্ধুর, এই 3 বন্ধু মিলে আমরা দারুণ ঘুরেছি। তাহলে একটু মিষ্টি খেয়ে নিই, খেয়ে এবার বাড়ির পথে রওনা দেব। আরামবাগের তীরে মিষ্টি, বাহ! বিকেলটা কিন্তু অসাধারণ কাটলো আমাদের। এমন গোধূলি বেলায় এই শান্ত সুন্দর নদীর ধারে মিষ্টিমুখ করে যে ভ্রমণের সমাপ্তি হবে তা তো সকালে ভাবাই যায়নি। নিজেকে বেশ সৌভাগ্যবান মনে হচ্ছিল। সকলের তো সবসময় এমন সুযোগ আসে না। নদী ঘাটকে বিদায় জানিয়ে ফিরে চললাম গাড়ির দিকে। সেই একই পথ দিয়ে ফেরা, আবার সেই সুন্দর আবহ। এই সবুজের আহ্বান উপেক্ষা করে চলে যাওয়া বড় মুশকিল। 3 জনেরই মন চাইছিল আরও কিছুটা সময় এখানে থাকতে, কিন্তু কলকাতায় ফিরতে হবে, অনেকটা সময় লাগবে, তাই আর দেরি করা ঠিক হবে না। ইতিমধ্যে কিন্তু এখানে শেয়াল ডাকতে শুরু করে দিয়েছে। রওনা দিলাম এখান থেকে, সেই পথ ধরেই যাওয়া। এখান থেকে যাব বেরিয়ে বড় রাস্তা, অর্থাৎ অহল্যাবাই হোলকার রোড ধরে সোজা আরামবাগ, চাপাডাঙ্গা, চণ্ডীতলা, ডানকুনি হয়ে কলকাতা। তার আগে বরং এই পথটার মজা নিয়ে নিই আরও একবার। আধো আলো ছায়াতে এই অরণ্য বেষ্টিত পথে যাওয়া সুখানুভূতি বলে বোঝানোর নয়। যেতে যেতে বলি এবার এদিকে কিভাবে আসবেন। এমনিতে কলকাতা থেকে আরামবাগে আসা যায় দুরকমভাবেই। হাওড়া থেকে আরামবাগ বা গোঘাট লোকাল সরাসরি এদিকে আসে। আছে সরকারি এবং বেসরকারি বাসও। গাড়িতে এলে তো আমার দেখানো পথেই আসতে পারেন। আরামবাগ থেকে এবার ধরে নিয়েছি চাপাডাঙ্গা যাওয়ার পথ। এই পথ সুন্দর, তবে মাঝে মাঝে এই রাস্তা কিন্তু আপনাকে কাঁদিয়ে দেবে। কিছুটা ভালো হলেও বেশিরভাগটাই খুব খারাপ রাস্তা। এবারে বলি থাকা খাওয়ার ব্যাপারে। আরামবাগ শহরে কিন্তু বেশ কিছু হোটেল আছে, আছে সেই ট্রি হাউসও। এদের খবর খুব সহজে নেটে মিলে যাবে। খাওয়া দাওয়ার জন্য অসংখ্য ভাতের হোটেল বা রেস্টুরেন্ট পাবেন। তবে হ্যাঁ, আজ আমরা যেখানে যেখানে ঘুরেছি সেখানে যেতে হলে গাড়ি বা বাইক না থাকলে একদিনেই সফর করা কিন্তু মুশকিল। আরামবাগ শহরে টোটো মিলে যাবে, কিন্তু ভবাপুর ফরেস্ট বা আদ্রা ফরেস্ট যেতে হলে টোটো ভাড়া করে যেতে হবে। বহু বছর পর 3 বন্ধু আজ বেরিয়েছিলাম একসঙ্গে। তার একটা ভালো লাগা তো ছিলই, পাশাপাশি আরামবাগ এবং তার পার্শ্ববর্তী এলাকাও তার রূপে আমাদের মুগ্ধ করেছে। একদিনের দারুণ ভ্রমণ হতেই পারে এই এলাকা। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার দেখা হচ্ছে সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়ায়। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।